নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আসলে কি হয়, আমাদের অনেক কিছু জানার বিষয় থাকে যেগুলো কিন্তু আমাদের অবচেতন মনে কিন্তু আমরা সেগুলোকে পুষি, অনেক সময় বুঝতে পারি না এবং ভাবি যে এই কথাগুলো আমাদের একটু জানাও তো দরকার। অনেক অজানা তথ্যগুলো কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। তখন যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে উপস্থিত হন, ভেরি অনেস্ট পারসন, ভেরি এডুকেটেড পারসন, এবং এত সুন্দরভাবে তিনি বিশ্লেষণ করে দেন জ্যোতিষ সম্বন্ধে, মনে হয় আমাদের একটা আলাদাভাবে তিনি কিন্তু একটা জ্ঞানের ভান্ডার তৈরি করে দেন। সেই ব্যক্তিত্বকে যখন পাই আমাদের অনেক কিছু জানার বিষয় থাকে। আজকেও আমরা নিশ্চয়ই জানবো, তখন প্রতিদিনই আমাদের কিন্তু বিভিন্ন টপিক থাকে, আর সেই টপিকগুলো আলোচনা কিন্তু আপনাদেরই জিজ্ঞাস্য। আপনারা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসাগুলো রাখেন, সেগুলো কিন্তু আমরা তুলে ধরি ক্যামেরার সামনে, আপনাদের কাছে পৌঁছে দিই সেগুলো। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছে, নিশ্চয়ই সেই জিজ্ঞাসাটা তো আমি রাখবোই, জানাবোই, তখন আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন। আজকে সেই বিষয় আমরা একটু দাদার সম্বন্ধে একটু জানাই, যিনি কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি অর্থাৎ সনাতন জ্যোতিষ নিয়ে তিনি জ্যোতিষ বিশেষজ্ঞ, তিনি একজন হস্তরেখাবিদ এবং বাস্তুবিদ, এবং সবচেয়ে বড় কথা তিনি কিন্তু অল ইন্ডিয়া অ্যাস্ট্রো কাউন্সিল থেকে নিউ দিল্লি থেকে তিনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। এবং তার সঙ্গে তিনি কিন্তু বিজ্ঞানসম্মত উপায় অর্থাৎ বিজ্ঞান সায়েন্সকে নিয়েই তিনি কিন্তু চলছেন। জ্যোতিষ আর সায়েন্স যে বিজ্ঞান যে একত্রীকরণ, মানে সেটারই মনে হয় একটা পার্ট অফ লাইফ আমাদের যে বিজ্ঞান এবং আমাদের এই যে জ্যোতিষ অ্যাস্ট্রোলজি, সেটাই মনে হয় তিনি তুলে ধরেন আপনাদের কাছে, এবং সেটা নিয়েই তিনি বলছেন। এবং বিজ্ঞানসম্মত জ্যোতিষকেই তিনি কিন্তু ভীষণভাবে হাইলাইট করেন, সবচেয়ে বড় কথা। এবং তার সঙ্গে তিনি কিন্তু একটা কথাই বলেন, যিনি কিন্তু ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট। এত সুন্দর একটা সেন্টেন্স আপনারা বুঝবেন, সেটা অনুধাবন করছেন, অনুভব করছেন যে এই ব্যক্তিত্ব ভেরি অনেস্ট পারসন, ভেরি এডুকেটেড পারসন বলেই মানে এত সুন্দরভাবে তিনি বলতে পারেন। এবং অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট, তন্ত্র রিসার্চার তিনি একজন, এবং জ্যোতিষ শিক্ষক, যিনি কিন্তু আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচারে বিশ্বাসী। এবং সেই ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন ঠিক এই সময়, এবং আরেকটি টাইমেও আপনারা তাকে দেখতে পাচ্ছেন, এবং তিনি কিন্তু সুন্দরভাবে আপনাদের বিশ্লেষণ করে দেন। তার সম্বন্ধে আরেকটি কিছু আমার বলতে হয়, যিনি কিন্তু সাহিত্যে MA BEd এবং জ্যোতিষ বিদ্যা বাচস্পতি, জ্যোতিষ বিদ্যা বারিধি এবং গোল্ড মেডেলিস্ট। 2024 HBT থেকে তিনি কিন্তু জ্যোতিষ মহাগৌরব সম্মানে ভূষিত হয়েছেন। তার সঙ্গে আরেকটি গুড নিউজ আপনাদের দিতে হয়, 2026-এও তিনি কিন্তু HBT থেকে বঙ্গ জ্যোতিষ রত্ন উপাধিতে ভূষিত হয়েছেন, পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন। তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। অবশ্যই আমাদের আলোচনা তো থাকবে, আমি সরাসরি তার কাছে চলে যাব। তার আগে বলতেই হয় শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটি জানাবেন, তাহলে কিন্তু হবু আপনার জীবন সম্বন্ধে সব কিছু জেনে যাচ্ছেন, থরলি জেনে যাচ্ছেন, জীবনে কি করেছেন, কি করবেন, কি করলে ভালো হয়, একদম তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। দাদা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, প্রণাম জানাই মাতার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি। এবং সেই সঙ্গে অনুষ্ঠান শুরুর প্রথমে যেটা বলার, যে এই সুন্দর অনুষ্ঠানটা আপনার বাড়িতে বসে বা টিভিতে বা মোবাইলে বা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে লাইভ দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনে গ্লোব টিভি টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, যারা অনেক কষ্ট সহকারে আপনাদের এই প্রোগ্রামগুলোকে সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন। তাদের কোনো শুভেচ্ছা ভালোবাসা, গ্লোব টিভি কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানি, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে শর্মিষ্ঠাদি কোনো শুভেচ্ছা জানি। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানে নতুন বিষয় এবং নতুন আলোচনা। আজকের বিষয়বস্তু কি এবং কারা রিকোয়েস্ট পাচ্ছে, যে দিদি আগে বলে নিক, তারপর আমি আলোচনাটা শুরু করবো। আমরা সত্যি তাই, আমরা কিন্তু আজকে একটা নতুন জিজ্ঞাসা, নতুন না, এটা অনেকের কাছে হয়তো নতুন হতে পারে, তখন আমাদের অনুষ্ঠানে একটা নতুনত্ব আছে, একটা আলাদা এক্সেপশনাল অনুষ্ঠান। সজল বেরা, তিনি কিন্তু উরুবেড়িয়া থেকে জানিয়েছেন, তার জিজ্ঞাসা রেখেছেন, এবং আরেকজন বন্ধু রেখেছেন মৃণালকান্তি দত্ত বেলদা থেকে রেখেছেন তার জিজ্ঞাসা, এবং সমরজিৎ ব্যানার্জি বারুইপুর থেকে তার জিজ্ঞাসা রেখেছেন, এবং পেয়ালি দত্ত পেয়ালি দিয়েও রেখেছেন পূর্ব বর্ধমান থেকে। এবার জিজ্ঞাসাটা বলি কি রেখেছেন দাদার কাছে, পিতৃদোষ কেন হয়, থাকলেই বা কি হয়, তার খণ্ডনাদও আছে, উপায় কি? এই যে বহুবিধ কোশ্চেন জিজ্ঞাসা তিনি কিন্তু রেখেছেন দাদা, সেটাই আজকে আমরা জানবো এই বিষয়ে। একদম গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এবং এই পিতৃদোষ নিয়ে দিদি ভাই, যেটা হয় কি অনেক সময় বহু মানুষের মধ্যে একটা ভুল জিনিস কিন্তু ধারণা জন্মে গেছে, বুঝতে পেরেছো তো? মানে পিতৃদোষ আছে, বা ধরো এই মাঙ্গলিক যোগ, যেরকম একটা ব্যাপার, মাঙ্গলিক যোগ রয়েছে, আমার ক্ষেত্রে 7.5 যাচ্ছে,
বা আমার কাছে গুরুশৌরী যোগ রয়েছে, ঠিক সেরকমই পিতৃদোষ মানুষকে যখন ভয় দেখানো হয়, মানুষ কিন্তু প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় যে দাদা আমাকে না অ্যাস্ট্রোলজাররা বলেছেন পিতৃদোষ রয়েছে, এই পিতৃদোষ রয়েছে বলে না আমি কোনো কিছু করতে পারছি না। প্রথমেই বলি যে পিতৃদোষ কি, পিতৃদোষ জন্মছকে কিভাবে হয়ে থাকে এবং পিতৃদোষ হলে আপনি বুঝবেন কিভাবে। প্রথমে যেটা বলার যে আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু নেই, কারণ দেখবেন এই যে পিতৃদোষ যেটাকে বলা হয়, এটা একটা পিতৃদোষ, এটা কিন্তু একটা দোষ, মানে একটা শুভ যোগ যেরকম থাকে এটা একটা দোষ, কিন্তু সব দোষ যে আপনার ক্ষেত্রে অশুভ ফল দিতে পারে সেটা কিন্তু প্রথমত নয়। প্রথমে সব থেকে এটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে পিতৃদোষ মানেই যে আমার জীবনে কোনো কিছু উন্নতি নেই, আমার জীবনে অবনতি সারাক্ষণ চলছে, এটা কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু বিষয় নয়। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে সেটা রিসার্চেবল এবং গ্রহের অবস্থানজনিত কম্বিনেশনে পিতৃদোষের কিছু কিছু সিমটম আমরা বুঝতে পারি, তার কিছু সংকেত আপনাকে অনেক সময় দিতে পারে, সেই সংকেতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই জানতে হবে যে জন্মছকে আপনি বুঝবেন কি করে পিতৃদোষ রয়েছে। আমাদের পৌরাণিক ক্ষেত্রে বা সাধারণত দেখা যায় যে জ্যোতিষশাস্ত্র বলছে যে তিনটে জায়গা, সেটা হচ্ছে কি না আমাদের যে ত্রিকোণ ভাব, আমরা জ্যোতিষশাস্ত্র বলা হয় ত্রিকোণ ভাব, মানে আমরা জানি যে লগ্ন, পঞ্চম এবং নবম। লগ্ন হচ্ছে আমি নিজে, পঞ্চম ভাব হচ্ছে অনেকগুলো জায়গা বিচার হয়ে থাকে, সেটাকেও দেখা হচ্ছে একটা পিতৃপুরুষের জায়গা, এবং সেই সঙ্গে হচ্ছে দেখা হচ্ছে নবম ভাব, অর্থাৎ লগ্নকে এখানে ধরা হচ্ছে যে আমি নিজে, আমার পরবর্তী যে জেনারেশন বা পরবর্তী জেনারেশন সেটা আমার সন্তান, এবং সেক্ষেত্রে নবম ভাব হচ্ছে আমার পিতা, ভাগ্যের জায়গা, এটাকেই জাস্ট ধরা হচ্ছে। তো সেইখানে যদি কিছুভাবে রাহুর অবস্থান পড়ে যায়, সাধারণত এই যোগটাকে অনেকের ক্ষেত্রে বা জ্যোতিষশাস্ত্রগতভাবে ধরা হয় পিতৃদোষ, অর্থাৎ লগ্ন, পঞ্চম বা নবমে যদি রাহুর অবস্থান হয়ে থাকে। এবার এটা তো একটা ফার্স্ট পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট ধরা হয় যাদের ক্ষেত্রে রবি থেকে আমরা পিতৃভাব বিচার করে থাকি। রবি কারো ক্ষেত্রে হয়তো অশুভ অবস্থাতে রয়েছে, নিচস্থ রয়েছে, আমি সব ক্ষেত্রে বলছি না যে নিচস্থ রবি মানেই যে পিতৃদোষ রয়েছে, সেটা নয়, যে নিচস্থ রবি রয়েছেন, তুলা রাশিতে রবি হয়তো নিচস্থ অবস্থাতে রয়েছে পিতৃদোষ হয়ে গেছে, সেটাও কিন্তু নয়। কিন্তু রবির অবস্থানজনিত কারণে, রবি যদি অশুভ অবস্থাতে থাকে, দুস্থানগত হয় এবং নিচস্থ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু পিতৃদোষ ধরা হয়। আর একটা জ্যোতিষশাস্ত্রেতে পয়েন্ট ধরা হয়, সেটা হচ্ছে দশম ভাব থেকে আমাদের পিতৃভাব আর একটা ভাব কিন্তু বিচার হয়ে থাকে। এই দশম ভাবের যদি অধিপতি গ্রহ কিছুভাবে অশুভ অবস্থাতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু পিতৃদোষ ধরা হয়ে থাকে। তাহলে তিনটে পয়েন্ট কিন্তু ক্লিয়ার। কিন্তু এই তিনটে পয়েন্টের মধ্যে জ্যোতিষশাস্ত্রে সব থেকে বেশি ভয় দেখানো হয় মানুষকে, সেটা হচ্ছে রাহুর অবস্থানজনিত কারণ, অর্থাৎ লগ্ন, পঞ্চম, নবমে যদি রাহু থাকে, তার মানে আপনার ক্ষেত্রে পিতৃদোষ লেগেছে। এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল ধারণা, সম্পূর্ণভাবে ভুল ধারণা। অর্থাৎ কোনো জ্যোতিষের কাছে গেলেই, ধরুন কারোর লগ্নে রাহু বসে রয়েছে বা পঞ্চমে রাহু বসে রয়েছে বা নবমে রাহু বসে রয়েছে, তার কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা ফল রয়েছে। রাহু লগ্নেতে একটা ফল দেয়, পঞ্চমে ফল দেয়, আবার নবম স্থানে কিন্তু একটা ফল দেয়, কিন্তু এটা পিতৃদোষ হিসেবে গণ্য করা হচ্ছে। কখন আমরা দেখব সেই রাহুর পিতৃদোষ? প্রথমত দেখবেন আমাদের জ্যোতিষশাস্ত্রে দুটো পয়েন্টস বা চার্ট রয়েছে। আমাদের বলছিলাম না যে একটা চার্ট, অর্থাৎ D1 থেকে D50 পর্যন্ত 50টা চার্ট রয়েছে। তাহলে এই যে পিতৃদোষ যখন আমরা দেখছি, তখন আমরা শুধুমাত্র ওই লগ্ন কুণ্ডলী আর রাশি কুণ্ডলীটাকে দেখছি দিদি ভাই। তাহলে সেক্ষেত্রে যখনই দেখলাম যে পঞ্চমে, লগ্নে, নবমে রাহু বসে রয়েছে, আমি সঙ্গে সঙ্গে একজন ক্লায়েন্টকে বলে দিলাম পিতৃদোষ রয়েছে, তিনি তো ভয় পেয়ে গেলেন। তার প্রতিকার করতে হবে, প্রতিবিধান করতে হবে, কাটাতে হবে। তারাপীঠ কামাখ্যায় মানুষকে নিয়ে চলে যাচ্ছে, তার জন্য কবচ করে দিচ্ছে, বিভিন্ন রকম যন্ত্র করে দিচ্ছে, পিতৃপুরুষদের আহ্বান করে তাদের তুমি কোনো কিছু পিণ্ডদান করনি বা অনেক রকম, মানে যেগুলো হয় মানুষকে ভয় দেখানো হচ্ছে যে পিতৃপুরুষদের অভিশাপ তোমার মধ্যে কিন্তু লেগে গেছে, যার জন্য তোমার কোনো কাজ হচ্ছে না। এই যে মানুষ ভয় পেয়ে যায়, এই ভুল ধারণা প্রথমেই জানতে হবে যে এই ভুল ধারণাটা মানুষ নিয়ে নেয় দিদি। কিন্তু যখন আমরা দেখব এই তিনটে জায়গায় রাহু অবস্থান করছে, তখনই সঙ্গে সঙ্গে আপনি আপনার জ্যোতিষ বন্ধুকে, যিনি বলেছেন, তাকে আপনি বলবেন 13 নম্বর চার্ট এবং 14 নম্বর চার্ট। বোঝা গেল? 13 নম্বর চার্টটাকে বলা হচ্ছে কি না ত্রিশাংশ চার্ট, ঠিক আছে? আর 14 নম্বর চার্টটাকে, যেটাকে বলা হচ্ছে কি ত্রিশাংশ, আর একটাকে বলা হচ্ছে খর্বেদাংশ, ঠিক আছে? তাহলে আমি যদি এই ত্রিশাংশের ক্ষেত্রে যাই, সেই ত্রিশাংশকে আমি এর আগে আলোচনা করেছি, ত্রিশাংশ হচ্ছে আমাদের দুর্ভাগ্যের জায়গাকে ধরা হয়। অর্থাৎ আমার ক্ষেত্রে সেই পিতৃদোষটা
আমার ক্ষেত্রে কি বহবান, মানে সেটা কি আমার ক্ষেত্রে খারাপ ফল দিতে পারে? যদি দেখতে পাওয়া যায় যে ত্রিশাংশ চার্টে অর্থাৎ দুর্ভাগ্য যে চার্ট রয়েছে সেখানে রাহু কিছুভাবে কেন্দ্রপতি হয়ে গেছে, বলতে পারলাম, অর্থাৎ আপনি লগ্নভাবে দেখে নিয়েছেন রাহু লগ্ন পঞ্চমে রয়েছেন, কিন্তু দেখা গেল দুর্ভাগ্য চার্টে কিছুভাবে হয়তো কেন্দ্রপতিতে নেই, অর্থাৎ কেন্দ্রপতিতে তিনি অবস্থান করছেন, অর্থাৎ 1, 4, 7, 10-এর মধ্যে নেই ত্রিশাংশে, তাহলে কিন্তু সে পিতৃদোষের ফলটা প্রযোজ্য হয়। বুঝতে পারলাম বিষয়টা? হ্যাঁ, এবার শুভ ফলদাতা সেটাকে বলা হচ্ছে কি খরবেদা অংশ। এই খরবেদা অংশ হচ্ছে আমাদের শুভ, যে কোনো জীবনের মানুষের শুভ ফল নিয়ে আসে। মানে ধরুন আপনি আপনার সন্তান পড়াশোনা করছে না, হঠাৎ তার একটা শিক্ষাগত যোগ্যতায় উন্নতি দেখা গেল। আপনার সন্তান কর্ম পাচ্ছে না, হঠাৎ তার একটা ভালো কর্মসংস্থান হয়ে গেল। আপনার সন্তান হচ্ছে না, আপনি দেখলেন কিছুভাবে তার আপনার সন্তান হয়েছে, বা বিবাহ হচ্ছে না আপনার, এই যে কোনো মানুষের জীবনে শুভ জিনিসগুলো হয়ে থাকে সেটা তো একটা চার্ট থেকে আসে। সেই চার্টটাকে বলা হচ্ছে খরবেদাংশ, যেটা কেউ বলে না আপনাকে, সেটাকে বলা হয় 14 নম্বর চার্ট। অর্থাৎ এই 14 নম্বর চার্টটাকে শুভ ফলদাতা বলা হয়। তাহলে এই শুভ ফলদাতাতে যদি দেখা যায় ঠিক এই সেম রাহু এই আমাদের কেন্দ্রপতিতে অবস্থান করছে, কেন্দ্রপতি মানে কি লগ্ন চতুর্থ সপ্তম দশমে রয়েছে, তার মানে আপনার জন্মছক যথেষ্ট ভালো। সেই লগ্ন বা রাশি চার্টে যদি পিতৃদোষও থেকে থাকে, রাহু 1, 5, 9-তে থাকে, আপনাকে কোনো কিছু পিতৃদোষের প্রতিকার করার প্রয়োজন নেই, এবং সেই পিতৃদোষ আপনার জন্য শুভ ফল দিতে পারে, বা যদি শুভ ফল নাও দেয় আপনাকে কোনো অশুভ ফল দেবে না। বুঝতে পারলাম দিদি? তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো জিনিসকে দেখা দরকার। 13 নম্বর চার্ট, আচ্ছা এখানে একটা কথা বলা হয়, আমি খুব বলে রাখি, এই যে বলি না আমরা অনেক সময় দিদি আনলাকি 13, একদম আমরা তো বলে থাকি 13 নম্বর ঘরটাকে আমরা বা 13 সংখ্যাকে আনলাকি ধরে থাকি। এটা কোথা থেকে আসলো? এটা তো সংখ্যা তত্ত্বের একটা চার্ট, কারণ এই ত্রিশাংশ 13 নম্বর ত্রিশাংশ, এই ত্রিশাংশটাই মানে কি দুর্ভাগ্য। বলতে পারলাম মানুষের জীবনে যত দুর্ভাগ্য যত খারাপ কিছু ওই ত্রিশাংশ চার্ট থেকেই ধরা যায়। আবার যত শুভ ফলদাতা সেটা হচ্ছে খরবেদা অংশ থেকে দেখা যায়, যেটাকে শুভ ফলদাতা হয়। অর্থাৎ আমরা এই দুটো চার্টকে ভুলে গেছি, আমরা এই দুটো চার্টকে নিয়ে কখনো আলোচনা করি না, মানুষকে শুধুমাত্র প্রতারিত করছি এবং মানুষ প্রতারণার শিকার হচ্ছে এবং ভয় পেয়ে যাচ্ছে। তাই পিতৃদোষ যদি থাকে সেটাকে আপনি ভালো করে আইডেন্টিফাই করুন যে খরবেদা অংশে কেন্দ্রপতিতে রাহু রয়েছে কিনা। যদি থেকে যায় বা যদি ওর মধ্যে বাইরে থাকে তাহলে আপনার পিতৃদোষের প্রভাব থাকতে পারে, কিন্তু খরবেদাংশ যদি কেন্দ্রপতির মধ্যে রাহু অবস্থান করে তাহলে সেই প্রভাব আপনার ক্ষেত্রে খাটবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই পিতৃদোষ ধরুন কারো হয়েছে, দেখা গেল ত্রিশাংশের মধ্যে এই কেন্দ্রপতিতে রাহুর অবস্থান নেই, তিনি অন্যান্য ভাবে রয়েছেন, তিনি হয়তো ত্রিকোণে রয়েছেন, তিনি হয়তো পনফরে রয়েছেন। ত্রিকোণ মানে 1, 5, 9, পনফর মানে 2, 3, একাদশ এবং দুস্থান 6, 8, 12-র মধ্যে রয়েছে, কিন্তু চতুর্থ ভাবের মধ্যে নেই। তাহলে ত্রিশাংশ চার্টে কিন্তু সেইটা যখন লক্ষিত হচ্ছে বা দেখা যাচ্ছে তখন কিন্তু পিতৃদোষের প্রভাবটা দেখতে পাওয়া যায়। এবং মানুষের জীবনে এই যখন পিতৃদোষ হয় তখন তার প্রভাবটা কি, তাহলে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে রাহু লগ্ন পঞ্চম নবমে রয়েছে মানে পিতৃদোষ নয়, রবি নিচস্থ মানে পিতৃদোষ নয়, এবং দশম ভাব অশুভ মানে পিতৃদোষ নয়। সেটা তার সঠিক জ্যোতিষীকে দিয়ে বিচার করান। এবং বারবার একটা কথা আমি বলে থাকি, এই 50টা চার্টের মধ্যে যে চার্টগুলো রয়েছে সেইগুলোকে আপনাকে কিন্তু জানতে হবে, বুঝতে হবে। জ্যোতিষীর কাছে গেলাম, হাত দেখালাম, আপনাকে বলে দিল হাত দেখে এটা হয়েছে, বা লগ্নকুণ্ডলী দেখে বলে দিল, এটা কিন্তু নয়। তার পাশাপাশি অনেকগুলো চার্ট রয়েছে, সেগুলো কিন্তু বিচার করতে হবে। কোনো কোনো বন্ধু একদম একজন বন্ধু রয়েছেন অপেক্ষা করছেন, কিন্তু এগুলো জানার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। অজানা অনেক তথ্যগুলো কিন্তু আমরা এই কল্পতরু অনুষ্ঠানে পাই দাদার কাছ থেকে। নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, আপনি শুনলেন খুব সুন্দরভাবে, খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। বলুন কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে জানবেন। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। রেখা দেবনাথ, জন্ম তারিখ হচ্ছে 1978 সাল 13 মে, সময় হচ্ছে 2:15 দুপুর। 1978 13 মে দুপুর 2টোয়, তাই তো? জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়ায়। হাওড়াতে। আচ্ছা, আপনাকে স্বাগত জানাই দিদি ভাই অনুষ্ঠানে। আচ্ছা, আপনার জন্মবারটা কি শনিবার ছিল? হ্যাঁ 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 স্যার, শনিবার ছিল। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ। নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র, গণ হচ্ছে আপনার ক্ষেত্রে দেবগণ। আচ্ছা, সূর্য সিদ্ধান্ত যোগ, এটা হচ্ছে গণ্ড যোগ। আচ্ছা, এই যে সূর্য সিদ্ধান্ত যোগ গণ্ড যোগে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে একটা জিনিস হয় কি বলুন তো, জীবনে না প্রচুর পদে পদে তারা বাধা পায়, এবং তারা দেখবেন
প্রচন্ড পরিমাণে মানুষকে ভালোবাসে, মানে আপনি মানুষকে প্রচুর পরিমাণে ভালোবাসবেন, কিন্তু যে মানুষ ভালোকে ভালোবাসবেন সেখান থেকে কোনো ভালো ফিডব্যাক পাবেন না। এটা একটা গণ্ডযোগের বিশাল বড় এফেক্ট, খারাপ এফেক্ট বলতে পারেন। মানে তিনি খুব ভালো হন, তিনি যাদেরকে ভালোবাসেন সেখান থেকে রিটার্ন তারা কিন্তু পান না, ঠিক আছে? যেটা আপনার সাথে অনেক সময় হবে। দ্বিতীয়ত দেখবেন, আপনার জন্মছকে একটু আসি, দেখবেন মঙ্গলটা নিচস্থ, শুক্রটা সক্ষেত্রগত, চন্দ্র কিন্তু সক্ষেত্রগত। দেখবেন আপনি অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে কি একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে আছেন, একটা মানসিক টেনশন বা চাপের মধ্যে রয়েছেন। বিশেষ করে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে পারিবারিক সমস্যা, বুঝতে পেরেছেন? এবং লগ্নে রাহু রয়েছেন, শরীর স্বাস্থ্য কিন্তু প্রচন্ড সমস্যা দেখা দিতে পারে। আপনার কি প্রবলেম চলছে আপনি বলুন, আমি তারপর আলোচনায় আসছি। প্রবলেম হচ্ছে আমার বয়সটা পেরিয়ে গেছে, বিয়ের বয়স অলরেডি পেরিয়ে গেছে। আমি বলে দিয়েছি অলরেডি। এটাই হচ্ছে না এখন, আর শরীর তো মানে এমনি একটা শ্বাসের কষ্ট আছে, আর সমস্যা হচ্ছে কোনো বিয়ে জন্যই আমি চেষ্টা করছি। একদম, আমি দেখবেন সম্বন্ধ আছে রিফিউজ করে আমি প্রথমেই আপনাকে বললাম যে পারিবারিক একটা সমস্যা, অর্থাৎ পরিবারকে যে তৈরি করা। পারিবারিক সমস্যা মানে কি, পরিবার আপনার ক্ষেত্রে হচ্ছে না, আপনি হয়তো বাবা মার কাছেই রয়েছেন কিন্তু বিয়ে, আচ্ছা বেশ। তো সেক্ষেত্রে দেখুন একটা জিনিস যেটা বলার, এই যে বিবাহ হচ্ছে না, একটা পরিবার তৈরি হচ্ছে না, মানে আপনার সঠিক পরিবার নেই এক কথায়, ঠিক আছে? তো বাবা মাও গত হয়েছেন, বিবাহ হচ্ছে না, তাহলে পারিবারিক একটা সমস্যা তৈরি হচ্ছে। এই কম্বিনেশনটা তৈরি হয় কেন? কারণ দ্বিতীয় ভাব থেকে তোমার পরিবারের জায়গা এবং সপ্তমপতি বিবাহের জায়গা। এই সপ্তমপতি দ্বিতীয়পতি যথেষ্ট ড্যামেজ। এবং দেখবেন লগ্নে আপনার ক্ষেত্রে রাহু অবস্থান করছে, তার দ্বাদশে দেখবেন শনি রয়েছে, একাদশে মঙ্গল চন্দ্র, এবং মঙ্গলটা আপনার ক্ষেত্রে কিন্তু নিচস্থ, বুঝতে পেরেছেন? মঙ্গল চন্দ্র এক ঘরে, মঙ্গল তো ফায়ার প্ল্যানেট, অগ্নিতত্ত্বের কারক, কিন্তু সে যখন জলের রাশিতে বসে রয়েছে সেটা তার মানে বিবাহের ক্ষেত্রে অশুভ জায়গা তৈরি করছে, আর মঙ্গলটা ড্যামেজ। তাহলে সেক্ষেত্রে নির্ভরভাবে যেটা হবে সেটা হচ্ছে কি, আপনার বিবাহের অনেক সুযোগ সুবিধা এসেছিল কিন্তু সঠিকভাবে হয়নি, ঠিক আছে? এবং হ্যাঁ হবে না তো, কারণ মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে, অগ্নিতত্ত্বের কারক গ্রহ সে জলরাশিতে বসে রয়েছে, বিবাহ তো হবে না। এবার বিষয়টা হচ্ছে যেটা দেখুন, আমি একটু আগে যে বিষয়টা আলোচনা করছিলাম না, যে ত্রিশাংশ এবং খর্বেদাংশ, এই ত্রিশাংশ চাতে তো মঙ্গল এবং শুক্র দুটোই ড্যামেজ। মোটামুটি তিনটে গ্রহের মধ্যে যদি একটা ভালো থাকে বা মোটামুটি ধরুন দুটো ভালো থাকে, বিবাহের ক্ষেত্রে ভালো হয়। আপনার ক্ষেত্রে দেখবেন দুটোই ড্যামেজ, বুঝতে পারছেন তো? অর্থাৎ শুক্র মঙ্গল যেহেতু ত্রিশাংশ চার্টে খুব খারাপ পজিশনে রয়েছে, একজন ষষ্ঠ ভাবে রয়েছেন, একজন লগ্ন ভাবে রয়েছেন, কিন্তু সেই মঙ্গল রাহু যুক্ত হয়ে রয়েছে, তার মানে আপনার কিন্তু বিয়েতে প্রবল বাধা। এবং দ্বিতীয়ত যেটা হবে, একটা মানসিক টেনশন, চাপ এবং শারীরিক সমস্যা চলে আসবে, বুঝতে পারছেন তো? এবার এই জায়গাটার যদি দিদিভাই, এটার একটু প্রতিকার প্রতিবিধান তো প্রয়োজন। প্রথমত হচ্ছে দেখুন, দশা একটা সাপোর্টের ব্যাপার রয়েছে। এবার স্থানকাল পাত্র অনুযায়ী আপনাকে আমি বলতে পারি যে এই জায়গাটার প্রতিকার করলেই যে সঙ্গে সঙ্গে বিবাহ হয়ে যাবে সেটা নয়, কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে এবং সঠিক গাইডলাইন মেনে প্রতিকার দরকার। এবং এটুকু আপনাকে আশ্বাস করতে পারি, যদি এই ত্রিশাংশ চার্ট মতে, অর্থাৎ যেটা আপনার অশুভ ফল দিচ্ছে, সেইখানে মঙ্গল এবং শুক্রের প্রতিকারকে করা যায়, এবং সুফল দাতা হিসাবে বুধের প্রতিকার, অর্থাৎ বুধ আপনার ক্ষেত্রে সুফল দিচ্ছে। আপনার মধ্যে দেখবেন অনেক কিছু পড়াশোনার জায়গা থাকে, আপনি পড়তে খুব ভালোবাসেন, আপনি খুব সাদাসিধে মানুষ, ঠিক আছে? বই পড়তে, গান পড়তে প্রচন্ড ভালোবাসবেন, মানুষের সাথে গল্প করতে খুব ভালোবাসবেন, আপন করে নিতে ভালোবাসবেন, কিন্তু অপোজিট থেকে যে বললাম গণ্ডযোগের প্রভাব, হ্যাঁ বিপরীত দিক থেকে রেসপন্স পাবেন না। তাহলে এই জায়গাটাকে একটু ঠিক করতে গেলে যেটা করতে হবে, মঙ্গল শুক্রের প্রতিকার, বুধ যেহেতু শুভ অবস্থায় রয়েছে বুধকে আরো একটু সাপোর্ট দেওয়া, এবং গণ্ডযোগটাকে প্রতিকার প্রতিবিধান করা। যদি করা যায় আপনাকে আমি বলতে পারি বিবাহ নিশ্চয়ই হবে। আপনি অবশ্যই পারিবারিক জায়গায় যে অসুখী সেই জায়গাটাও সুখী হবে, এবং দ্বিতীয় হচ্ছে শারীরিক জায়গা আপনার ভালো থাকবে, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে আপনার উপর আটকে রয়েছে, মানে আপনি এতদিন ভালো কোনো লোককে দেখাননি, বা এই জায়গাটা ঠিক কাউন্সিলিং হয়নি, প্রতিকার প্রতিবিধান হয়নি, যার জন্য বিয়ের অনেক সুযোগ এসেও হয়নি। তাহলে কাজ করলে হবে কি, তাহলে বলি যে টিভিতে ফোন করলে জেনে নিলেন হয়ে গেল, এটা নয়। এটাকে, এই রোগটাকে জানার পর প্রতিকারের রাস্তা করতে হবে, তাই তো? যদি মনে করেন এটা যোগাযোগ করবেন। আপনি শনিবার দিন হাওড়া বাড়িতে পেয়ে যাচ্ছেন, হাওড়ার বাসিন্দা যখন আপনার এটা কাছাকাছি হবে, আপনি হাওড়ার বাড়িতে চলে আসুন। দাদার অনেকটা বলে দিয়েছেন। আমি বলে রাখি যে যারা অনুষ্ঠান দেখছে, আমি বলবো না যে আমার কাছে আসুন, আপনারা বুঝে আসুন, এবং যদি মনে করেন সুব্রতদার কাছে অনুষ্ঠান লেগে ভালো লাগে তখন আসবেন। আমি কাউকে বলি না আমার কাছে আসুন।
অবশ্যই ধন্যবাদ আপনাকে। আমি একটু বলে দিচ্ছি দাদাকে কোথায় কখন পাবেন। একজন সঠিক মানুষের কাছে আসতেই হবে, একজন অভিজ্ঞতা সম্পন্ন এবং যিনি এই বিষয়ে পরিপক্ক, জ্যোতিষ সম্বন্ধে যিনি কিন্তু মানুষকে আশার আলো যেমন দেখাচ্ছেন, কিন্তু সেই আশার আলোটা সত্যিই তিনি প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছেন বলেই মনে হয় মানুষ এতটা সুন্দরভাবে ধৈর্য সহকারে আপনি যেমন শুনলেন এবং মানুষ উপকৃত হচ্ছেন। বহু মানুষ, অসংখ্য মানুষরা তার কাছে আসেন এবং উপকার নিয়ে তারা আনন্দিত উচ্ছ্বসিত হয়ে তারা বাড়িতেই রয়েছে। এ কথাটাই বলবো, তখন আমরা অনেক সময় কি সঠিক জায়গায় যাই না, ভুল ট্র্যাকে ভুল পথে চালিত হয়েও কিন্তু আমাদের জীবনের অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে যায়। সেই নষ্ট জায়গাটা প্লিজ আর করবেন না। দিদি এই যে ফোন করেছিলেন, আপনি যত তাড়াতাড়ি পারবেন দেখা করুন, চলে আসুন এবং দাদার চেম্বারে এসে আরও অনেক কিছু তিনি গাইডলাইন্সগুলো দিয়ে দিলেন। এবার এরপরে একটা প্রতিকার নিতে হবে, প্রতিকার না নিলে কিন্তু রোগ আছে, ওষুধ না খেলে কিন্তু রোগটা সারে না, এটাই হলো মূল কথা। আমি একটু বলে দিচ্ছি, সোমবারে কিন্তু শ্যামবাজারে পাচ্ছেন দাদাকে বিকেল 4টে থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া রবিবারে এবং মঙ্গলবারে আপনারা গড়িয়াতে পাচ্ছেন, যেটা নাকতলার গড়িয়া, সেখানে পেয়ে যাচ্ছেন। এবং প্রথম সপ্তাহে কিন্তু প্রথম সপ্তাহে এবং শেষ সপ্তাহে বুধবার কোথায় কোথায় পাচ্ছেন, দুর্গাপুর পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন। বন্ধুরা আপনারা একটু লিখে নিন, নোট ডাউন করুন এবং চলে আসুন, যার যেখানে কাছাকাছি হবে চলে আসুন। অবশ্যই তিনি কিন্তু একটা সুন্দর জীবনকে উপহার দেবেন। তখন আমরা ভালো থাকতে চাই, সেই ভালো থাকার জায়গাটা যেন তৈরি করা যায় একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে, সেটাই বারবার করে বলা। এবং বৃহস্পতিবার আপনারা নৈহাটিতে পাচ্ছেন 7:30 থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, 7:30 থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং ব্যারাকপুরে বৃহস্পতিবারে আবার ব্যারাকপুরে আপনারা পাচ্ছেন 5টা থেকে 7টার মধ্যে পাচ্ছেন। নৈহাটিতে পাচ্ছেন 7:30 থেকে 9টা এবং ব্যারাকপুরে 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন। শুক্রবার পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে, যেটা কিন্তু দুপুর 12টা থেকে 4টের মধ্যে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু পশ্চিম মেদিনীপুরে শুক্রবারে পাচ্ছেন। শনিবারে পাচ্ছেন হাওড়ার বাড়িতে, যে বন্ধু ফোন করেছিলেন আপনার হাওড়াটার সুবিধা হবে। শনিবার হাওড়া বাড়িতে পাচ্ছেন দুপুর 2টো থেকে 8টা পর্যন্ত পাচ্ছেন, রাত্রি 8টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এছাড়া শিলিগুড়িতে পাচ্ছেন প্রত্যেক মাসে 8 থেকে 14 তারিখের মধ্যে শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন, সেবক মোড় রত্নভান্ডার জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন। বন্ধুরা এটাও আমরা এক্সাক্ট লোকেশনটা বলে দিলাম। এছাড়া শিলিগুড়িতে আবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 15 থেকে 19 তারিখের মধ্যে, সেটাও আপনাদের জানিয়ে দিলাম কোন জায়গাটা। লোকেশনটা হলো সিটি সেন্টার রত্নভান্ডার জুয়েলার্সে পাচ্ছেন। প্রতি মাসে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এই জায়গা শিলিগুড়িতে পাচ্ছেন, 2 জায়গায় পাচ্ছেন, যেটা হলো 8 থেকে 14 তারিখ যেমন পেয়ে যাচ্ছেন, তেমন 15 থেকে 19 তারিখ পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে। বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, 9831707058 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9874207060। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন, বুকিং করবেন। এবং যদি আপনারা হোয়াটসঅ্যাপেও কিছু আপনাদের সম্বন্ধে লিখতে চান, নিশ্চয়ই লিখবেন, নিশ্চয়ই তিনি তার রেসপন্স দেবেন। আমরা দাদা আবার একটু আলোচনা ফিরবো। পিতৃদোষের লক্ষণগুলো কি হয় দেখবেন। যদি জেনুয়ালি পিতৃদোষ থাকে এবং দেখা যায় ত্রিশাংশ ক্ষেত্রে তার মানে কেন্দ্রপতির মধ্যে রাহুর অবস্থান নেই, সে পণফরে বা ত্রিকোণে বা দুস্থানে রয়েছেন, তাহলে পিতৃদোষ অবশ্যই রয়েছে। লক্ষণটা হচ্ছে দেখবেন অনেকের ক্ষেত্রে প্রথম লক্ষণ পিতৃদোষের ক্ষেত্রে যাদের দেখা যায়, তাদের প্রথম হচ্ছে দেখবেন অনেকদিন বিবাহিত জীবন করেছেন, তারা বিবাহিত জীবন অনেক দিনের, কিন্তু হঠাৎ তাদের ডিভোর্সার হয়ে গেছে, মানে তাদের সম্পর্কে হানি এসছে। এটা অনেক সময় কিন্তু পিতৃদোষের কারণে হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অনেক ছেলেরা খুব ভালো পড়াশোনায় কর্ম হঠাৎ করছিল, কিন্তু কর্ম চলে গেল, মানে ভালো জায়গায় কাজ করছিল কিন্তু হঠাৎ কর্ম চলে গেল এবং দীর্ঘদিন তিনি বসে আছেন এবং যে লেভেলে কাজ করেছেন তার থেকে অনেক নিচের জায়গায় তিনি কাজ করছেন। আবার দেখবেন যাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা বাড়িতে পরপর হয়ে যাচ্ছে, মানে বাড়ির কেউ নেই যে মানে সুস্থ অবস্থায় আছে, মানে প্রত্যেকের বাড়িতে অসুস্থ হয়ে যাচ্ছে, মানে পরপর লেগে আছে, একজন সুস্থ হলো আরেকজন লেগে গেল। বাড়িতে যদি এই বিষয়টা থাকে, পিতৃদোষের একটা সম্ভাবনা থাকে। এবং আরেকটা বিষয় যেটা, যে অনেক সময় দেখা যাচ্ছে যে দুর্ঘটনা হয়ে যাচ্ছে প্রচুর বাড়িতে, মানে কারো না কারো একটা দুর্ঘটনা লেগে যাচ্ছে, তাহলে কিন্তু পিতৃদোষের একটা প্রভাব থাকে। এছাড়া অনেক রকম প্রভাব থাকে। দেখবেন যাদের ক্ষেত্রে প্রকৃত পিতৃদোষ হয়েছে, আমি এটা বলছি না, এটা ভালো করে মাথায় রাখবেন। আপনি খাবার খাচ্ছেন যখন একটা সংকেত দেয় আপনাকে, সেটা হচ্ছে দেখবেন খাবারে যদি চুল পান, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংকেত যাদের পিতৃদোষ রয়েছে। আমরা অনেক সময় একটা নেগেটিভ একটা ভাইব্রেশন দিচ্ছে, আমরা সেই সংকেতটাকে দেখি না। আমরা অনেক সময় কিন্তু যাদের নেই তারা এটাকে অ্যাভয়েড করে যান, কিন্তু যাদের পিতৃদোষ রয়েছে তাদের ক্ষেত্রে যদি আপনি খাবারে চুল পান, সেটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সংকেত। আপনি আপনার ভালো অ্যাস্ট্রোলজারের কাউন্সিলিং গ্রহণ করুন এবং পিতৃদোষের খণ্ডনের জায়গাটাকে তৈরি করুন। আবার বাস্তুগতভাবে ধরা হয়, দেখবেন আমাদের এই যে দিকগতভাবে রয়েছে, সাধারণত দক্ষিণ পশ্চিম দিকটা আমাদের কিন্তু পিতৃপুরুষের অবস্থানজনিত দিক, যেটাকে বলা হয় পিত্তর স্থান। এই স্থানটার নাম বলা হয় পিত্তর স্থান। যাদের দক্ষিণ পশ্চিম দিকটা খুব ড্যামেজ হয়েছে, দক্ষিণ পশ্চিম প্রচণ্ড আপনারা নোংরা করে রাখছেন, সেখানে রান্নাঘর রয়েছে, সেখানে বাথরুম পড়ে গেছে, সেখানে কিছুভাবে হয়তো
আবর্জনা করে রেখে দিয়েছেন সেই জায়গাটা, তাহলে কিন্তু পিতৃদোষের একটা সম্ভাবনা থাকে, বা যাদের ক্ষেত্রে রয়েছে তারা কিন্তু দক্ষিণ পশ্চিমকে ভালো করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সেকেন্ড বলে যায় এর অপশনটা, মানে আপনি এই পিতৃদোষ হলে করবেনটা কি, প্রথমত হচ্ছে ভালো জ্যোতিষীকে দেখানো। সেকেন্ড হচ্ছে যাদের মনে হচ্ছে রয়েছে তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আতপ চালকে একটা বাটিতে নিয়ে সেটা কর্পূর দিয়ে আপনি জ্বালিয়ে দিন, সেটা করতে পারেন অমাবস্যা। কারণ অমাবস্যা তিথিকে ধরা হয় পিতৃপক্ষর যারা দেবতারা রয়েছেন বা পিতৃপুরুষ যারা রয়েছেন তাদের তিথি হিসাবে কিন্তু অমাবস্যাকে ধরা হয়। তাহলে অমাবস্যার আগে যদি একটু আতপ চালকে কর্পূর সহকারে আপনি জ্বালিয়ে দিতে পারেন বা কয়েকটা অমাবস্যা করুন, এবং সেই সঙ্গে হচ্ছে শিবের মাথায় নিয়মিত আপনি জল দিন, এবং সেই সঙ্গে হচ্ছে যেটা বলবো যাদের ক্ষেত্রে পিতৃদোষের সম্ভাবনা মনে হচ্ছে পেয়েছেন, আপনি সাধারণভাবে 9 জন ব্রাহ্মণকে ভোজন করাতে পারেন। যে কোনো দিন আপনি 9 জন ব্রাহ্মণকে ভ্রমণ করান, সেক্ষেত্রে কিন্তু অনেকটা দোষ খণ্ডন হয়। তাই পার্মানেন্টলি আপনি তার যদি ক্রিয়াকর্ম করতে চান অবশ্যই কিন্তু ভালো জ্যোতিষ বন্ধুকে আপনাকে দেখাতে হবে, এবং ত্রিশাংশ চার্টটাকে ভালো করে দেখাবেন, সে পিতৃপুরুষ দোষ রয়েছে কিনা সেটাকে ভালো করে কাউন্সেলিং করানোর জন্য। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠান নিশ্চয়ই আরেকটি আলোচনা নিয়ে আমরা ফিরে আসবো। বুকিং অন রয়েছে, বুকিং করতে থাকুন আপনারা, নিশ্চয়ই ভালো আশা করি অনুষ্ঠানটা ভালো লেগেছে সবার, এবং একটা টিপসপূর্ণ লেগেছে। এরকম যদি অনুষ্ঠান শুনতে চান আমাকে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের বিষয় নিয়ে আলোচনা করব। একদম অসংখ্য ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ জানাই দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, নমস্কার। সমস্যা হোক যতই জটিল,